অনলাইন রিটার্ন সাবমিশন। আপনারা ইতিমধ্যে জেনেছেন এবছর অর্থাৎ 2025-26 সাল থেকে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে আপনাকে অনলাইনে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আমরা অনেকেই বিভিন্ন না জানার কারণে বা অন্যকে দিয়ে রিটার্ন যখন করাতে যাই তখন ভুল ইনফরমেশন বা তার না জানার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারি। আমি আজকের ভিডিওতে চেষ্টা করব অনলাইন রিটার্নের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি হাতে কলমে কিভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবেন এবং আপনার রিটার্ন আপনি নিজেই ফিল আপ করতে পারবেন। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে একটি অনলাইন রিটার্ন প্রথম থেকে শেষ পর্যন্ত পূরণ করি, আপনাদের কনফিউশন দূর করি, আপনারা নিজের রিটার্ন যাতে নিজেরা প্রস্তুত করতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে দেখি আমরা অ্যাড্রেস বারে প্রথমে ই রিটার্ন শব্দটি লিখব। প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে কিছু অপশন আপনারা দেখতে পাবেন, যেখান থেকে আপনারা ই রিটার্ন ক্লিক করবেন। এখানে দুইটি অপশন রয়েছে, এক হচ্ছে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এবং আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রেশন অলরেডি সম্পন্ন করে থাকেন সেক্ষেত্রে আপনি সরাসরি আইডি পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে এন্ট্রি করতে পারবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে আপনার ইনফরমেশন দিয়ে আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আপনি কিভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন এ সম্পর্কিত একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড বাটনে ক্লিক করলাম। এখানে আপনার টিন নাম্বার এবং এখানে আপনি আপনার সেই পাসওয়ার্ডটি দিবেন এবং এখানে ক্যাপচাটি ইনপুট করবেন। আমরা এখন ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। আপনারা বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছেন। সাবমিশনের আন্ডারে রেগুলার ই রিটার্ন, আপনারা রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন। এছাড়াও আপনারা যদি পূর্বের বছরগুলোতে অনলাইনে রিটার্ন সাবমিশন করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট এবং রিটার্নের কপি দেখতে পারবেন। তো আমরা যদি রেগুলার ই রিটার্নে ক্লিক করি, এটি হচ্ছে ই রিটার্নের প্রথম পেজ, যেখানে কিছু অপশন ডিম করা রয়েছে, যার অর্থ হচ্ছে এই অপশনগুলো আপনি চেঞ্জ করতে পারছেন না। যেমন রিটার্ন আপনি এটা সেলফে দিচ্ছেন এবং অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 আপনার। ইনকাম ইয়ার এখানে 1 বছর অটোমেটিক সিলেকশন করা আছে। যদি কোনো কারণে আপনার ইনকাম ইয়ারের কম হয় সময়টা, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কমিয়ে নিতে পারেন, তবে এটি অবশ্যই 30/6/2025 পরে অথবা 1/7/2024 আগে হবে না। রেসিডেন্ট, আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন রেসিডেন্ট বাটনে ক্লিক করবেন। আপনার যদি কোনো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস ক্লিক করবেন। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম বলতে যে ইনকামগুলোর ওপর কোনো ট্যাক্স প্রযোজ্য নেই। উদাহরণ হিসেবে বলা যায়, আপনারা যদি ফরেন রেমিটেন্স এসে থাকে বা ফ্রিল্যান্সিং করে যে আয় করেন যেটি বিদেশ থেকে আসছে সেটার সপক্ষে প্রমাণাদি থেকে থাকে, সেক্ষেত্রে ওই ইনকামটি আপনার ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হিসেবে গণ্য হবে এবং এর উপর কোনো ট্যাক্স প্রদেয় হবে না। ডান দিকে যদি আমরা আসি, দেখি হেডস অফ ইনকাম, এখানে বেশ কিছু ইনকামের হেড দেওয়া আছে। আপনি যে যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটটি সিলেক্ট করেছি। ইনকাম ফ্রম এমপ্লয়েড মানে আপনি যেখানে যদি চাকুরি করেন সেক্ষেত্রে আপনার ইনকাম
রয়েছে। এছাড়াও ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম হচ্ছে আপনার ব্যাংকে যে অর্থ থেকে থাকে তার উপর যে আপনি সুদ বা মুনাফা পেয়ে থাকেন, অথবা আপনার যদি সঞ্চয়পত্র থেকে কোনো মুনাফা আসে, এই সকল কিছু আপনার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে গণ্য হবে। আর পরবর্তীতে অ্যানি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স, যদি আপনি এই ক্যাটাগরিতে পড়েন এটি ক্লিক করবেন। এগুলো ক্লিক করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন বাম পাশে আমাদের আরও কিছু ইনফরমেশন যোগ করতে বলা হয়েছে যে আপনি কোথা থেকে ইনকাম করেন। এখানে আপনি যে এরিয়াটা সিলেক্ট করবেন। আপনি ট্যাক্স রিবেট পাবেন কি না। ট্যাক্স রিবেটটা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খাতে বিনিয়োগ করেন, যেমন সঞ্চয়পত্র, ডিপিএস, তাহলে আপনারা একটা নির্দিষ্ট অংশ কর ছাড় পেতে পারেন। যদি আপনার সেরকম কোনো ইনভেস্টমেন্ট থাকে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন অথবা নোতে দিবেন। আর ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, অর্থাৎ আপনি কোনো ইনকাম যেটি শো করা ছিল না সেটা দেখাতে চাচ্ছেন কি না, যদি সেটা দেখাতে চান সেখানে ইয়েস বা নো আপনার মতো করে ক্লিক করুন। আচ্ছা, ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আইটি 10B রিকোয়ারমেন্ট। আইটি 10B হচ্ছে আপনার সম্পদ ও দায় বিবরণী। আপনার যদি 50 লক্ষ টাকার উপরে আয় হয় এবং আপনি যদি সরকারি চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনার এই আয় বিবরণীটা দাখিল করা বাধ্যতামূলক। কিন্তু আপনার আয় যদি 50 লক্ষ টাকার কম হয় এবং আপনি প্রাইভেট চাকুরি করেন বা অন্য ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি চাইলেই এটি ইগনোর করতে পারবেন। তবে আমার ব্যক্তিগত মতামত হলো আমরা সবাই সম্পদ ও দায় বিবরণীটা দাখিল করব। এতে আমাদের মুনাফার পরিমাণ বা লাভের পরিমাণটাই বেশি হবে। সো এখানে আমাদের ওন মোটর কার, অর্থাৎ আমার নামে ব্যক্তিগত নামে কোনো মোটর কার থেকে থাকলে আমরা ইয়েস বা নো দেব। অফশোর প্রপার্টি, যদি দেশের বাইরে কোনো সম্পদ থেকে থাকে সেটি এখানে ইয়েস বা নো দিব। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আমি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকি কোনো কোম্পানি, সেক্ষেত্রেও এটা ইয়েস বা নো। হ্যাভ হাউস প্রপার্টি ইন অ্যানি সিটি কর্পোরেশন, অর্থাৎ যদি সিটি কর্পোরেশন এলাকায় আমার কোনো ফ্ল্যাট থেকে থাকে। এবার আসি আমরা ক্যালকুলেশনের প্রথম ধাপে। আমরা প্রথম পেজে 3টে অপশন সিলেক্ট করেছিলাম। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমি চাকুরি করি। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, অর্থাৎ আমার ফিনান্সিয়াল খাতে আয় রয়েছে এবং ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম রয়েছে। আমি যদি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যাই, সেক্ষেত্রে দেখেন এখানে আমার এমপ্লয়মেন্ট টাইপ, আমি কী ধরনের চাকরি করি। এখানে কিছু অপশন আছেন। যদি কেউ গভর্নমেন্ট পে স্কুলে চাকরি করেন, সেখান থেকে বেতন পান, সেক্ষেত্রে উনি সেটা সিলেক্ট করবেন। যদি প্রাইভেটে চাকরি করেন সেটি সিলেক্ট করবেন। এখানে কোম্পানির নাম উল্লেখ করবেন। আমি এখানে মনে করি উনি ডিবিসি নিউজে চাকরি করেন এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন। এটি আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এরপরে এখানে আপনার যে এমপ্লয়মেন্ট খাতে যে আয়গুলো, সে আয়গুলো উল্লেখ করবেন। এখানে কয়েকটি খাত দেয়া আছে। আপনার স্যালারি সার্টিফিকেট অনুযায়ী এটি পূরণ করুন। যদিও এটি পূরণে এখন আর আলাদা করে বেনিফিট বা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ একটা সময় ছিল যখন ক্যাটাগরি ওয়াইজ এমপ্লয়মেন্ট এক্সামশন পাওয়ার অপশন ছিল, যেটি 2023 সাল থেকে বাদ হয়ে গেছে। এটি বর্তমানে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ম্যাক্সিমাম এক্সামশন পেতে পারেন। সুতরাং আপনি আপনার মতো করে বসাতে পারেন বা যে কোনো একটি খাতে বসিলেও আপনার টোটাল ক্যালকুলেশন একই হবে। তবে আপনার স্যালারি সার্টিফিকেট অনুযায়ী বসানোটাই আপনার জন্য বেটার হবে। সো আমরা এখানে দেখলাম ওনার বেসিক স্যালারি সহ অন্যান্য সব স্যালারি মিলে 5,50,000 টাকা আয় হয়েছে এবং 50,000 টাকা উনি বোনাস পেয়েছেন। আমরা যদি এখন সেভ অ্যান্ড কন্টিনিউয়ে যাই, অটোমেটিক্যালি আমার এখানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট পাশে চলে আসছে। দেখেন এখান থেকে আমরা ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র বা পেনশনের সঞ্চয়পত্র, প্রফিট ব্যাংক, যেগুলো আপনার সাথে প্রযোজ্য সেগুলো আপনি ক্লিক করবেন। আমি যদি ইন্টারেস্ট ফ্রম সেভিং সার্টিফিকেট দিই, এখানে দেখবেন আপনার যে সেভিং সার্টিফিকেটটা রয়েছে ওইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট রয়েছে। সেখান থেকে আপনি ভ্যালুটা নেবেন এবং ইন্টারেস্ট কত পেয়েছেন এবং টিডিএস কত পেয়েছেন। এটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা সঞ্চয়পত্রের অফিস থেকে বা যেখান থেকে সঞ্চয়পত্রটি ক্রয় করেছিলেন সেখান থেকে একটি ট্যাক্স সার্টিফিকেট উত্তোলন করবেন, যেখানে আপনার প্রত্যেকটা সঞ্চয়পত্রের এগেনস্টে কত টাকা প্রফিট আপনি এই নির্দিষ্ট অর্থ বছরে পেয়েছিলেন এবং ট্যাক্স কত কেটেছিল সে সম্পর্কে বিস্তারিত দেয়া থাকবে। সেখান থেকে আপনি সহজেই এটি ইনপুট করতে পারেন।
ট্যাক্স এক্সামটেড ইনকামের ক্ষেত্রেও আপনি দেখেন ফরেন রেমিটেন্স হতে পারে, সফটওয়্যার, আইটি বিজনেস, এক্সপোর্ট অফ হ্যান্ডিক্রাফট সহ বেশ কিছু অপশন আছে। আপনি চাইলে এখান থেকে আপনার ক্যাটাগরিও সিলেক্ট করে আয় দিতে পারেন। আমি যদি এক্সামটেড ইনকামে ফরেন রেমিটেন্স দিই, দেখেন আমি কোথা থেকে টাকাটা পেয়েছি, কত অ্যামাউন্ট পেয়েছি, আমার এমপ্লয়ার কে ছিল, কীভাবে আসছে, ডিটেলসটা পূরণ করতে পারবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে আমার আয়ের খাতটি শেষ হয়ে গেল, অর্থাৎ আমি কত টাকা এই বছরে আয় করলাম সেটির প্রপার ইনফরমেশন দিয়ে দিলাম। এবার আমি যাব রিবেট পোর্শনে। রিবেট পোর্শনে আমি যদি যাই, এখানে দেখেন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিপিএস সহ বেশ কিছু রিবেটের খাত দেয়া আছে, যেখান থেকে আপনি এই খাতগুলো চিহ্নিত করবেন এবং সেখানে আপনার ইনফরমেশনগুলো পূরণ করুন। ইনফরমেশন পূরণ করলে এটি অটোমেটিক্যালি আপনাকে ক্যালকুলেশনটা রিবেট কতটা পেতে পারেন সেটা করে দিবে। এখানে আরেকটা সহজ উপায় আছে, আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমরা ইনকামেও কিন্তু সেম জিনিসটি, যে আমার কত টাকা আয় হয়েছিল সেটার পুরো ডিটেলসটা দিয়েছিলাম। সুতরাং আমি বারবারই যদি এটা দিতে না চাই, এইখানে দেখুন একটি অপশন আছে ইম্পোর্ট ফ্রম ইনকাম, অর্থাৎ ইনকামে যে ইনফরমেশনটা ছিল সঞ্চয়পত্রের এগেনস্টে, এটা আমি এখানে আনতে চাচ্ছি কিনা। যদি আনতে চাই, আমি জাস্ট ইম্পোর্ট ফ্রম ইনকাম বাটনে ক্লিক করলে এটি অটোমেটিক্যালি চলে আসবে। কারণ অনেকেই দেখা যায় যে ছোট ছোট পোর্শনে অনেকগুলো সঞ্চয়পত্র কিনে থাকেন, অনেকের 20টা বা 25টাও থেকে থাকেন। সেক্ষেত্রে বারবার করে এই ইনপুটগুলো দেয়া খুবই বিরক্তিকর এবং সময় সাপেক্ষ। সুতরাং আপনারা চাইলে ইনপুট ফ্রম ইনকাম থেকে আপনি এটা নিয়ে আসতে পারেন। এরপরে আমরা যাব এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার হচ্ছে আপনার, এখানে যদি আপনার সম্পদ কম হয়, অর্থাৎ 50 লক্ষ টাকার কম হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এটাও না দিতে পারেন, তবে এটি দেওয়াও আমার জন্যে, আমি মনে করি সবার জন্য সুবিধাজনক। এটি ক্যাটাগরি ওয়াইজ আপনি আপনার সারা বছরে কত খরচ করেছেন সেই অনুযায়ী আপনি আপনার খরচসমূহ উল্লেখ করবেন। এবার আসছে অ্যাসেট ও লায়াবিলিটি পাস। অ্যাসেট ও লায়াবিলিটি পাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষত যারা প্রথম রিটার্ন সাবমিশন করছেন। কারণ আপনার এই অ্যাসেট এবং লায়াবিলিটির যে অপশনটা বা যে ফিগারগুলো, এটি পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে, অর্থাৎ এই বছরের ক্লোজিং ব্যালেন্স আগামী বছরের ওপেনিং ব্যালেন্স হিসেবে রূপান্তরিত হবে। সুতরাং এটি পূরণ করার সময় আমাদের সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা যদি অ্যাসেট পাসটা দেখি, অ্যাসেট পাসের বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে যদি কোনো মোটর খাত থেকে থাকে, ফিনান্সিয়াল অ্যাসেট থেকে থাকে, ফিনান্সিয়াল অ্যাসেট কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, আমাদের যেটি থাকবে সেটি ক্লিক করব এবং এটির যে ফাইনাল ফিগারটা, অর্থাৎ সঞ্চয়পত্র 30 তারিখে যে আপনার ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা উল্লেখ করব ক্যাটাগরি ওয়াইজ। দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি, প্রত্যেকটা সঞ্চয়পত্র আলাদাভাবে দেওয়া আছে। এখানেও চাইলে আমরা ইনপুট ফ্রম ইনকাম থেকে নিয়ে আসতে পারি, অথবা অ্যাড করে নতুন করে বাড়াতে বা কমাতে পারি। একইভাবে ডিপিএস, ব্যাংক জমা সহ সকল সম্পদ এখানে লেখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও অনেকের গোল্ড, ডায়মন্ড রয়েছে, তা ওনারাও চাইলে এখানে সেই পরিমাণগুলো উল্লেখ করতে পারেন কোথা থেকে আসছে সহ। এখানে আমি একটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে আমরা অনেকেই আগের রিটার্নগুলোতে গোল্ডের পরিমাণ দেখালেও কোনো ভ্যালু অ্যাড করিনি, যেটাতে কিন্তু এখানে ভ্যালু না দিয়ে এটা নেক্সট পোর্শনে যাওয়ার কোনো সুযোগ নাই। এরকম অবস্থায় আপনি অবশ্যই এখানে 0 উল্লেখ করবেন, তাতে করে আপনারা পরবর্তী স্টেজে ইজিলি যেতে পারবেন। এবার আসি লায়াবিলিটি পাশে। লায়াবিলিটি পাশে আপনার যে কোনো লোন থাকে, সেই লোনগুলো আপনি আপনার ডিটেলস সহ উল্লেখ করবেন এবং নিট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ আপনার শেষ বছরের ইনকাম ইয়ার কত ছিল। যারা ইতিমধ্যে গত বছরও অনলাইনে রিটার্ন সাবমিশন করেছেন, ওনাদের এই গত বছরের যে ক্লোজিং ব্যালেন্সটা ছিল সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। যারা নতুন করছেন ওনাদের ক্ষেত্রে অবশ্যই এখানে হাতে গত বছরের ক্লোজিং ব্যালেন্সটি বসাতে হবে। আর আপনি যদি নতুন করদাতা হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার যে অ্যাকচুয়াল ফিগারটা এখানে বসাবেন। অনেকের
আপনার বেশ কিছুদিন ধরে হয়তো টিউশনি খাতে আয় থাকতে পারে, বা ওইখান থেকে কিছু টাকা জমা করেছেন, সেই জমার পরিমাণটা এখানে উল্লেখ করুন। এখানে উল্লেখ করলে আমাদের এই ক্যালকুলেশনটা অটোমেটিক্যালি এখানে শো করবে এবং আমাদের ট্যাক্সের যে ক্যালকুলেশন সেটি এখন চলে আসবে। দেখেন, আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট খাতে আয় দেখিয়েছিলাম 4 লক্ষ টাকা। আমরা দেখিয়েছিলাম, কিন্তু আপনাদের যদি মনে থাকে যে 5,50,000 টাকা ছিল আমার বেসিক স্যালারি এবং 50,000 টাকা ছিল আমার বোনাস, সবসহ 6 লাখ টাকা। কিন্তু এখানে আসছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 4 লক্ষ টাকা। তার মানে হচ্ছে আপনার এখানে অটোমেটিক্যালি যে আপনি ট্যাক্স স্যালারি এক্সামশন পেয়েছেন সেটা মাইনাস করেই এখানে মূল টাকাটা চলে আসছে। এই যে দেখেন, আমাদের ট্যাক্স এক্সামটেড ইনকাম 2 লাখ টাকা, সেটি এখানে উল্লেখ আছে। এবং এই যে আপনার রেগুলার ট্যাক্স আসছে 2,500 টাকা। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আপনার রেগুলার ট্যাক্স 2,500 টাকা থেকে থাকলেও আপনাকে বলা হচ্ছে নিট ট্যাক্স পেয়েবল আপনার 5,000 টাকা। কারণ আপনি ঢাকা সিটির মধ্যে আছেন এবং আপনারা জানেন এবছরে ঢাকা সিটির মধ্যে থাকলে সিটি কর্পোরেশন এরিয়ায় মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, যার কারণে এটি অটোমেটিক্যালি 5,000 টাকা আসছে এবং এই টাকাটা আপনাকে পে করতে হবে। এখন যদি আপনি সেভ করেন, আপনি এটার পেমেন্টটা করতে পারবেন। দেখেন, আপনি এখান থেকেও চাইলে পেমেন্ট করতে পারেন, বা পরবর্তীতেও আপনি এখান থেকে আপনি পেমেন্টটা সম্পাদন করতে পারবেন। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ অংশে, সেটি হচ্ছে যে আমাদের অনেক সময় বিভিন্ন সোর্স থেকে ট্যাক্স কেটে রাখে। কিছু কিছু ক্ষেত্রে এই ট্যাক্সটি ফাইনাল সেটেলমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে এই ট্যাক্সটি আমরা ক্লেম করতে পারি। যেমন ব্যাংকে আমি যে টাকাটা রেখে থাকি সেখান থেকে মুনাফা পাই, সেটার উপরও আমার একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স কেটে রাখে, যেটি আমি এখানে ক্লেম করতে পারি। এবং সঞ্চয়পত্রের ক্ষেত্রেও যে ইন্টারেস্ট পাই, যেটি ফাইনাল সেটেলমেন্ট ট্যাক্স, সেটিও এখান থেকে আমরা ক্লেম করতে পারি। আমাদের অনেকেরই একটু জানার কনফিউশনের কারণে আমরা অনেক সময় এই ক্লেমগুলো করতে ভুলে যাই। বিশেষত আমাদের যে প্রফিট পেয়ে থাকি ব্যাংক থেকে, সেই প্রফিটের উপর অবশ্যই ব্যাংক নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স কেটে রাখে। সুতরাং আমাদের এই বিষয়ে অবশ্যই সচেতনতার সাথে ওই ক্যালকুলেশনটি করে নেওয়া জরুরি। দেখুন আমরা এটা কিভাবে আমরা যদি আপডেট ট্যাক্স পেমেন্টে যাই, দেখুন নতুন একটি উইন্ডো ওপেন হলো, যেখানে বাম পাশে আমার বেশ কিছু অপশন ক্রিয়েট হয়েছে। এই অপশনগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন গাড়ির ক্ষেত্রে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসি, যেটি আমার সমন্বয়যোগ্য। এছাড়াও আমরা সঞ্চয়পত্রের ইন্টারেস্টের এগেনস্টে ট্যাক্স দিয়ে আসি, বা ব্যাংকের থেকে যে মুনাফা পাই সেই মুনাফার উপরও ট্যাক্স প্রদান করে আসি। সুতরাং এগুলো আমরা এখন ক্লেম করতে পারি। আমরা যদি দেখি, প্রথমে ক্লেম এআইটিটা যাই। ক্লেম এআইটি হচ্ছে আপনার গাড়ির উপরে যেটা থেকে থাকে, সেখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি, আপনি যখন আপনার গাড়ির যে কাগজটা রয়েছে, যে টোকেনটা রয়েছে, ওই টোকেনের ওপর একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, যেখানে আপনি লাস্ট পেমেন্টটা করেছিলেন ব্যাংকে, সেই পেমেন্টটা দিলে এটি অটোমেটিক্যালি নিয়ে নিবে এখান থেকে। এবার যদি আসি আমরা ট্যাক্স পেইড উইথ রিটার্ন, অর্থাৎ আমাদের যদি কোনো ট্যাক্স প্রদান বাকি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটি আমরা এখান থেকে জানতে পারবো। আমরা যদি সোর্স ট্যাক্সে যাই, দেখেন আমরা যদি ব্যাংক ইন্টারেস্টের উপরে যাই, আমাদের এখানে ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং আমার পুরা বছরের যে ট্যাক্স কেটে রেখেছে সেটার অ্যামাউন্ট আমরা এখানে উল্লেখ করতে পারি। অথবা এখান থেকে আরেকটা অপশন আছে, যে আমরা ইনকামেও তো আমরা এই প্রফিটটা উল্লেখ করেছি এবং ট্যাক্সের পরিমাণ উল্লেখ ছিল, সেখানে যদি আমি ক্লিক করি, এটা অটোমেটিক্যালি ইনকাম থেকে আমার এখানে নিয়ে আসবে। একইভাবে সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমার যদি রেজিস্ট্রেশন নাম্বার দিই, এটি অটোমেটিক্যালি সার্ভার থেকে আমার এইখানে শো করবে। অথবা আমরা ইনকাম থেকেও এই রেজিস্ট্রেশন নাম্বার সহ অন্যান্য ইনফরমেশনগুলো এখানে সিনক্রোনাইজ করে নিয়ে আসতে পারি। তো এই ছিল আমাদের আজকের অনলাইন রিটার্ন সম্পর্কিত পুরো বিস্তারিত। এর পরেও যদি আপনাদের এ সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে, যদি আপনাদের নতুন কিছু জানার থাকে, আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার একটা এফেক্টিভ সমাধান দিতে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন,
যাতে করে এরকম নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।